হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এজেটেম হাসানুল্লাহ, জিবি একাডেমি। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস করাবো। আজকের আলোচ্য বিষয় হলো ডেটা কমিউনিকেশন মিডিয়া। এটাকে আমরা ডেটা ট্রান্সমিশন মিডিয়াও বলে থাকি। তাহলে আসি ডেটা কমিউনিকেশন মিডিয়া। আগে আমরা মিডিয়া আলোচনার পূর্বে কিছু বিষয় আলোচনা করি। আমি এই দুটো কম্পিউটার নিলাম, আমি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডেটা পাঠাবো। এই তথ্য পাঠানোর জন্য যে ব্যবস্থা তাকে আমরা বলি চ্যানেল। এটা আবার অন্যভাবে বলা যায়, এই যে দীর্ঘ অঞ্চল, এটি হতে পারে একটি নির্দিষ্ট বাংলাদেশ থেকে আমেরিকা, আমেরিকা থেকে নরওয়ে, বা বাংলাদেশের আভ্যন্তরীণ যে কোনো অঞ্চল হতে পারে। এরকম সাধারণত এটাকে দূরবর্তী অঞ্চল হিসাব করা হয়। এই দূরবর্তী অঞ্চলটাকে আমরা বলি চ্যানেল। আবার আরেকভাবে বলি, প্রেরক কম্পিউটার ও প্রাপক কম্পিউটারের সংযোগ ব্যবস্থাকেও চ্যানেল বলে। আমি বুঝে নিলাম এই দুটি অঞ্চলের মধ্যবর্তী অংশ, এটিকে আমরা বলছি চ্যানেল। এই চ্যানেলটি বাস্তবায়ন করার জন্য যা ব্যবহৃত হয় তাকে আমরা বলি মিডিয়া। অর্থাৎ যা দ্বারা চ্যানেলটি বাস্তবায়িত হয়, অর্থাৎ চ্যানেলের যে উদ্দেশ্য হচ্ছে দুই জায়গায় সংযোগ রক্ষা করা, সেই উদ্দেশ্যটা বাস্তবায়িত যা দিয়ে হবে, যা দিয়ে ফলপ্রসূ হবে, যা দিয়ে করা যাবে, সেটাকে আমরা বলছি মিডিয়া বা মাধ্যম। তাহলে এটাকে আমরা বাংলায় কি বলি? ডেটা কমিউনিকেশন মাধ্যম। এই মাধ্যম দুই রকমের আছে, একটা হচ্ছে কেবল আর একটা হচ্ছে ওয়্যারলেস। কেবলকে আমরা ওয়্যারডও বলে থাকি, ওয়্যারলেসকে আমরা কেবললেসও বলে থাকি, আবার এটাকে আমরা গাইডেডও বলে থাকি, আর এটাকে আমরা বলি আনগাইডেড। এরকম বিভিন্ন নামে বলা হয়ে থাকে। সাধারণ কথায় আমরা বলি কেবল মিডিয়া, ওয়্যারলেস মিডিয়া। তাহলে কেবল মিডিয়া এবং ওয়্যারলেস মিডিয়া, এগুলো দিয়ে আমরা কি প্রবাহিত করি? অবশ্যই ডেটা প্রবাহিত করি। আমরা জানি যে ডেটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক, যাকে আমরা তিনটি ভাগে ভাগ করি: নিউমেরিক, নন নিউমেরিক, বুলিয়। যেমন নিউমেরিক হচ্ছে নাম্বার সর্বস্ব, নন নিউমেরিক হচ্ছে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, গ্রাফিক্স, এগুলোকে আমরা বলি। আর বুলিয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার 0 এবং 1। তাহলে এই ডেটাগুলো যখন আমি মিডিয়া দিয়ে পাঠাবো, সেটি ডেটা আকারে যাবে না, এটি মডুলেট হবে। মডুলেশনের মাধ্যমে মডুলেট হয়ে তারপরে এই মাধ্যম দিয়ে যায়। তো মাধ্যম দিয়ে কিভাবে যায়? মাধ্যম দিয়ে এই ধরনের ওয়েভ দ্বারা যায়, যেটাকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল। তাহলে এই যে অ্যানালগ সিগন্যাল, বা এটা ডিজিটাল সিগন্যালও যেতে পারে। মনে করি অ্যানালগ সিগন্যাল এই মিডিয়া দিয়ে যাচ্ছে, এটা কেবল মিডিয়া বা ওয়্যারলেস মিডিয়া হতে পারে। আমি বোঝার সুবিধার জন্য এটাকে বলছি কেবল মিডিয়া। এখন এই ওয়েভটা এভাবে যাচ্ছে, এটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাই হচ্ছে আমার ডেটার রূপান্তরিত অবস্থা। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই এই প্রান্ত থেকে এই প্রান্তে যাবে। তা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি? যেখানে ইলেকট্রিক ওয়েভ থাকবে এবং ম্যাগনেটিক ওয়েভ থাকবে। ইলেকট্রিক ওয়েভ, ম্যাগনেটিক ওয়েভ। এই ইলেকট্রিক ওয়েভ এবং ম্যাগনেটিক ওয়েভের কারণে আরেকটা জিনিসের উদ্ভব হয়, সেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স।
এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্সের কারণে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে যাওয়া ডেটাটির মধ্যে কিছু ডেটা লস হয়ে যেতে পারে। অর্থাৎ লস হওয়ার জন্য আমরা এটাকেই মূলত দায়ী করি, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স। যেমন আমি এই ওয়েভটা পাঠালাম, কিছুটা বেরিয়ে গেল, এটা আমার বোঝার সুবিধার জন্য আমি এইভাবে দেখিয়েছি। বাস্তবে বিষয়টা ইলেকট্রিকের উপরে পড়াশোনা করলে সেখানে আরও ব্যাপক ভিত্তিক ধারণা আছে। আমি জাস্ট বোঝার সুবিধার জন্য আমি এইভাবে করে দেখাচ্ছি। মনে করি এটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স, সংক্ষেপে আমরা বলছি ইএমআই। এটার কারণে ডেটা লস হয়। তাহলে মিডিয়াতে কেবল হোক বা ওয়্যারলেস হোক, দুটোতেই যাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর সেখানে যেটা ছড়িয়ে যায়, যে ডেটাটি আর পাওয়া যায় না, যেটা লস হয়, সেটাকে আমরা বলি ইএমআই। আমরা সাধারণত বলি ইএমআইয়ের কারণে ডেটা লস হয়। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারলাম। এখন এই ইলেকট্রিক ওয়েভ যদি কোনো কঠিন পদার্থ দিয়ে যায়, সলিড ম্যাটেরিয়াল বা কঠিন ধাতব উপাদান, অর্থাৎ কঠিন উপাদান দিয়ে যেটা যাবে, সেটাকে আমরা বলি কেবল মিডিয়া। আর যদি এটি কোনো কঠিন উপাদান ছাড়া যায়, তখন সেটাকে আমরা বলি ওয়্যারলেস মিডিয়া। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারলাম। অর্থাৎ আমরা আমাদের তথ্যটা মিডিয়াতে যাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর মাধ্যমে। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি কোনো কঠিন উপাদান দিয়ে যায়, তখন সেটাকে আমরা বলি কেবল মিডিয়া, ওই উপাদানকে। আর যদি সেটা বাতাসের মাধ্যমে যায়, অর্থাৎ খোলা অবস্থায় যায়, তখন সেটাকে আমরা বলি ওয়্যারলেস মিডিয়া। তাহলে আমরা প্রথমে আলোচনা করব কেবল মিডিয়া নিয়ে। আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে কেবল মিডিয়া। আমরা কেবল মিডিয়া বলতে কি বুঝি? কেবল মিডিয়া হলো কোনো কঠিন উপাদান দ্বারা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রবাহিত হয়, সেই মাধ্যমটিকে আমরা বলি কেবল মিডিয়া। এটিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটি হলো কোএক্সিয়াল কেবল, নাম্বার 2 টুইস্টেড পেয়ার কেবল, নাম্বার 3 ফাইবার অপটিক কেবল। প্রথমে আসি কোএক্সিয়াল কেবল। আমার হাতে তোমরা একটা কেবল মিডিয়া দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কোএক্সিয়াল কেবল। এটি একটু ভালো করে দেখাই। এই কেবলের এই অংশটি হচ্ছে প্লাস্টিক কভার বা আউটার কভার। আর এখানে আমরা যে লোহার মতো দেখতে পাচ্ছি, এটা সাধারণত কপারের হয়, কিন্তু আমার এটা লোহার। এটাকে আমরা বলি ব্রেডেড ওয়্যার। আর এটার মধ্যে যেটা আছে, এটাকে আমরা বলি প্লাস্টিক ইনসুলেশন বা ইনসুলেশন ম্যাটেরিয়াল, এই অংশটি। আর এই যে আমার তামার একটা তার দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি কোর, কপার কোর। কপার মানে তামা, তামার কোর। এটা দিয়েই আমার সিগন্যালটা প্রবাহিত হয়। এই সিগন্যালে যাতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স না হয়, সেজন্য এই ইনসুলেটর ব্যবহৃত হয়। তাহলে ইএমআই এটার কাজ হচ্ছে রোধ করা, এটার কাজও ইএমআই রোধ করা। যদিও বা এটিও সুপরিবাহী, এটিও সুপরিবাহী, কিন্তু প্রকৃত ডেটা প্রবাহিত হবে এটা দিয়ে। আর এই সুপরিবাহী এটার কাজ হচ্ছে সেটার ইন্টারফিয়ারেন্স রোধ করা। তারপরে যেটা আউটার কভার আছে, এটার কাজ হচ্ছে এই পুরো জিনিসটাকে সুরক্ষিত রাখা। এটাই হচ্ছে কোএক্সিয়াল কেবল। এটা আমরা দুই ধরনের দেখি, একটি হলো থিক নেট আর একটি হলো থিন নেট।
আমরা থিকনেট যেটা মোটা ধরনের দেখি সেটাকে থিকনেট বলি, এটার চাইতে মোটা। এটা সাধারণত আমরা কম্পিউটার নেটওয়ার্কিংয়ে, আবার এই যে আমরা সিসিটিভি ক্যামেরা ব্যবহার করি সেখানেও আমরা এটা ব্যবহার করি, অর্থাৎ নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ওই কেবলটি বেশি ব্যবহৃত হয়। আর আমি এখন যেটা দেখতে পাচ্ছি এটা তোমাদের সবারই দেখা অতি চেনা, সেটা হচ্ছে ডিশের কেবল, অর্থাৎ এটা কেবল টিভি নেটওয়ার্কে ব্যবহৃত হয়। এটা হচ্ছে থিন নেট। তাহলে একটা হচ্ছে থিকনেট আর একটা হচ্ছে থিন নেট। থিকনেটটা একটু মোটা, থিন নেট একটু পাতলা এবং ফ্লেক্সিবল, কিন্তু ওইটা একটু হার্ড ধরনের থাকে। এবং এটার ডাটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে 200 Mbps, অর্থাৎ প্রতি সেকেন্ডে 200 Mbps পর্যন্ত যেতে পারে, এবং এটা অনায়াসে 1 কিলোমিটার পর্যন্ত কোনো ধরনের বাধা ছাড়া ডাটা ট্রান্সমিট করতে পারে। আমরা দেখতে পাচ্ছি কোএক্সিয়াল কেবলের একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখানে এই অংশটিকে আমরা বলি কোর, আর যেটা দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রবাহিত হয়, আর এটি হলো ইনসুলেশন ম্যাটেরিয়াল। আর তার বাইরে স্তরটি হলো ব্রেডেড আউটার কন্ডাক্টর। এটা তামার জালির মতো, এটাও একটা সুপরিবাহী স্তর। এই সুপরিবাহী স্তরটির কাজ হচ্ছে কপার কোরের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স রোধ করা। সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লাস্টিক কভার। এই কোএক্সিয়াল কেবলের ডাটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে 200 Mbps এবং 1 কিলোমিটার পর্যন্ত সে অনায়াসে ডাটা ট্রান্সমিট করতে পারে। কোএক্সিয়াল কেবল 1929 সালে প্রথম আবিষ্কৃত হয় এবং এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হয় 1941 সালে। আমরা লান ব্যবহারে প্রথম এই কোএক্সিয়াল কেবলের ব্যবহার শুরু করি। বর্তমানে মান নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, অর্থাৎ লং ডিস্টেন্স টেলিফোন লাইনে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এটি কম্পিউটারের সাথে সংযোগের ক্ষেত্রে বিএনসি কানেক্টর ব্যবহৃত হয়। আমরা কোএক্সিয়াল কেবল দুই প্রকারের পাই, একটি হচ্ছে থিন নেট আর একটা হলো থিক নেট। থিন নেট হলো হালকা ও ফ্লেক্সিবল কেবলিং মিডিয়া। এই মিডিয়া কম ব্যয়বহুল এবং অতি সহজে ইনস্টল করা যায়। এটি সাধারণত কেবল টিভি নেটওয়ার্কে ব্যবহৃত হয়। এরপর হলো থিক নেট। থিক নেট হচ্ছে ভারী এবং নন ফ্লেক্সিবল মিডিয়া। এটি থিন নেটের চেয়ে পুরু, ফলে সহজে বাঁকানো যায়। বিল্ডিং থেকে বিল্ডিং এর সংযোগের জন্য থিক নেটকে বিল্ডিং এর বাইরে নিরাপদে ইনস্টল করা যায়। এটি সাধারণত নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা দেখছি টুইস্টেড পেয়ার। টুইস্টেড পেয়ারটা কিরকম? এই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এই টুইস্টেড পেয়ার মানে যেটা টুইস্ট করা থাকবে। এখানে কয় জোড়া আছে? দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, মোড়ানো পেঁচানো করে আছে। এই মোড়ানো পেঁচানো থাকে বলে এটাকে বলে টুইস্টেড। টুইস্টেড মানে মোড়ানো বা পেঁচানো, পেয়ার মানে জোড়া, জোড়ায় জোড়ায় মোড়ানো বা পেঁচানো এই কেবল মিডিয়া, এটাকে আমরা বলি টুইস্টেড পেয়ার কেবল। এখানে 4 জোড়া আছে, 4 জোড়া মানে মোট 8টি। আমরা বাইনারিতে 8 বিটে 1 বাইট বলি। যখন এটাকে টিসিপি আইপি অ্যাড্রেস মিলানো হয় তখন 8 বিটেই আমাদের জন্য উপযুক্ত। তাই এটি ইনস্টলেশন সহজ এবং এটার কনফিগার করাটাও সহজ, তাই এটি জনপ্রিয় একটি মাধ্যম। কিন্তু এটাতে ডাটা লসের হার অর্থাৎ ইএমআই বেশি। এটাই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। আমি এখানে যে টুইস্টেড পেয়ার কেবল দেখতে পাচ্ছি এটা হচ্ছে আনশিল্ডেড। আনশিল্ডেড আর শিল্ডেড জিনিসটা কি? আমার এখানে হুবহু এখানে দেখতে পাচ্ছি 4 জোড়া কেবল মিডিয়া মোড়ানো সবগুলো, আর এটা আউটার কভার।
আউটার কভার এবং 4 জোড়া, এটার মাঝখানে আরেকটা আছে ফয়েল করা, অ্যালুমিনিয়াম ফয়েল। এটার কাজও হচ্ছে এই ইএমআই রোধ করা। এটাতে এই ফয়েলটি নাই, কিন্তু আরেকটিতে ওই ফয়েলটি আছে। তাহলে আমরা টুইস্টেড পেয়ার কেবল কয় প্রকার বুঝলাম? 2 প্রকার। একটা হচ্ছে আনশিল্ডেড আর একটা হচ্ছে শিল্ডেড। এটা হচ্ছে আনশিল্ডেড, আর একটা যেটা ফয়েল দিয়ে এখানে মোড়ানো থাকে, এখানে মোড়ানো থাকবে, তারপরে এই কভারটা থাকবে, সেটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার। এটার দেখো এখানে রঙিন অংশটা, এটা ফুল কালারের আর এটা একই কালারের হাফ কালার। এভাবে করে কালার, হাফ কালার এবং ফুল কালার দিয়ে মোড়ানো আছে। এভাবে যখন আমরা সবগুলো একসাথে রাখি, যদি এরকম জোড়া না থেকে সিঙ্গেল থাকতো, তাহলে ডেটা যখন যেত, ডেটার মধ্যে একটা ক্রসটক হওয়ার সম্ভাবনা থাকতো। মানে একটির ডেটা আরেকটিতে কিছুটা প্রভাবিত হওয়া, এটাকে বলে ক্রসটক। এই ক্রসটক রোধের জন্য এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স রোধ করার জন্য এগুলো এরকম মোড়ানো থাকে। একটা হচ্ছে প্রকৃত ডেটা যাওয়ার জন্য, যেটা ফুল রং, ফুল কালার, আর এটা হচ্ছে সে ক্রসটক এবং ইন্টারফিয়ারেন্স রোধ করার জন্য। তাই মোচড়ের পরিমাণ যত বেশি হবে, এটা যত বেশি হবে, সেটার ইন্টারফিয়ারেন্স তত রোধ হবে। এই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এই টুইস্টেড পেয়ার কেবলের ডেটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে 100 Mbps এবং সেটি অনায়াসে 100 মিটার পর্যন্ত যেতে পারে। আমি তোমাদের যে টুইস্টেড পেয়ার কেবল দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যাট 6। এটার মধ্যে আবার ক্যাট 5 আছে। ক্যাট 5 এর স্পিড 100 Mbps, কিন্তু ক্যাট 6 এর স্পিড হচ্ছে 1 Gbps। আবার ক্যাটাগরি 6, ক্যাট মানে ক্যাট 6 মানে ক্যাটাগরি 6। আবার ক্যাট 6 এ আছে, ক্যাট 6 7 আছে, ক্যাট 6 8 আছে, এরকম কিছু হিসাব আছে। তা আমরা সাধারণত ক্যাট 6এই বর্তমানে ব্যবহার করে থাকি। এই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। আমরা যত ধরনের এই স্টার টপোলজি, স্টার নেটওয়ার্ক, তারপরে বাস টপোলজি, কম্পিউটারের সাথে সরাসরি রিলেটেড যেই কেবল মিডিয়াতে ব্যবহার করি, এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। আমরা কম্পিউটারের প্রত্যেক মাদারবোর্ডের মধ্যে একটি এরকম কানেক্টিং পোর্ট থাকি, যেটা পোর্ট দেখি, যেটা টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমেই সংযুক্ত হয়। এই টুইস্টেড পেয়ার কেবলের সংযুক্ত করার জন্য, এটা একটা টুইস্টেড পেয়ার কেবল, এখানে একটা কানেক্টর যুক্ত করা হয়, এটাকে RJ45 কানেক্টর বলে। যেমন আমি একটা দেখাচ্ছি, RJ45 কানেক্টর 2 প্রান্তে এভাবে করে এটি সংযুক্ত হয় এবং এটির মাধ্যমে একটি প্রান্ত এক কম্পিউটারে থাকবে, আরেকটি হাবে থাকবে, অথবা আরেকটি কম্পিউটারে থাকবে। এভাবে করে এই টুইস্টেড পেয়ার কেবলটি কাজ করে। টুইস্টেড পেয়ার কেবল, আমরা এখানে 2 ধরনের টুইস্টেড পেয়ার কেবল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আনশিল্ডেড আর একটা হচ্ছে শিল্ডেড। আনশিল্ডেডে কোনো ফয়েল নাই, 4 জোড়া কেবল মিডিয়া পেঁচানো, আর এটাতে ফয়েল আছে, তাই এটি শিল্ডেড। এটির ডাটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে 100 Mbps এবং 100 মিটার পর্যন্ত অনায়াসে ডেটা ট্রান্সমিট করতে পারে। টুইস্টেড পেয়ার কেবলের মোচড়ের পরিমাণ বেশি হলে এটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স তত বেশি রোধ করতে পারে এবং ক্রসটকও সে এটির কারণে নিয়ন্ত্রণ করতে পারে। শিল্ডেড, বর্তমানে আমরা টুইস্টেড পেয়ার কেবল ক্যাটাগরি 6 ব্যবহার করে থাকি, এর আগে ব্যবহার করতাম ক্যাটাগরি 5। এখন আমরা ব্যবহার করছি ক্যাটাগরি 6। এটির ডেটা ট্রান্সমিশন স্পিড 1000 Mbps, আর এখানে আমরা যা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 100 Mbps। এটা হচ্ছে ক্যাটাগরি 5 এর। তো ক্যাটাগরি 6 এটিও আনশিল্ডেড। ক্যাটাগরি 7 এবং 8 এই দুটো হচ্ছে শিল্ডেড। এগুলো এখনো বাজারে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে না। এগুলো আশা করি আগামীতে আমরা এই ধরনের কেবলগুলোর ব্যবহার পাবো, যার ডাটা ট্রান্সমিশন স্পিড হলো 10 Gbps।
তাহলে আমরা টুইস্টেড পেয়ার সম্পর্কে জানলাম। টুইস্টেড পেয়ার দুই ধরনের, একটা হচ্ছে শিল্ডেড আর একটা হচ্ছে আনশিল্ডেড। তাহলে টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার। শিল্ডেড বলতে আমরা কি বুঝি? যে টুইস্টেড পেয়ার কেবলে প্রোটেকশন স্তর বা ফয়েল দেওয়া থাকে তাকে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বলে। আর আনশিল্ডেড হচ্ছে যে টুইস্টেড পেয়ার কেবলে প্রোটেকশন স্তর দেয়া থাকে না তাকে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বা ইউটিপি কেবল বলে। লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে ক্যাটাগরি 5 এবং ক্যাটাগরি 6 ইউটিপি কেবল ব্যবহার করা হয়। ক্যাটাগরি 6 কেবল 1 জিবিপিএস পর্যন্ত ট্রান্সমিট করতে পারে। টুইস্টেড পেয়ার কেবল বেশ সুবিধাজনক এবং এটি একটি জনপ্রিয় কেবল মিডিয়া। এটি সর্বাপেক্ষা অপেক্ষাকৃত কম ব্যয়বহুল একটি কেবল মিডিয়া। আমরা এই কেবল দিয়ে অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল উভয়ই পাঠাতে পারি। টেলিফোনে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এটি ইনস্টলেশনও সহজ। কিন্তু অসুবিধা হচ্ছে এটির ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স বেশি হওয়ার কারণে ভুলের মাত্রা বেশি এবং ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত বেশি। তারপরও কিছু সুবিধার দিক থাকায় এটি সবচেয়ে জনপ্রিয় একটি কেবল মিডিয়া। বিশেষ করে লান নেটওয়ার্ক অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এবার সর্বশেষটি হচ্ছে ফাইবার অপটিক কেবল। আমরা এখন দেখছি ফাইবার অপটিক কেবল। এই হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল কাঁচ এবং প্লাস্টিকের দ্বারা তৈরি, যেটাকে আমরা মাল্টি কম্পোনেন্ট গ্লাস বলে থাকি। এটি আমরা এই পর্যন্ত যে দুটো কেবল আলোচনা করেছি ওই সবগুলোতেই কেন্দ্রীয় ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয় কপার বা তামা, কিন্তু এখানে ব্যবহৃত হয় গ্লাস বা প্লাস্টিক আলো। ওগুলো দিয়ে যায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমি যেটা একটু আগে আলোচনা করেছি। আর এটা দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যায় না, এটা দিয়ে যায় আলো। ফলে এটার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্সের কোনো সুযোগ নাই, অর্থাৎ ডেটা লসের হারও খুবই কম। সেটা ডেটা লসের সম্ভাবনা নাই বললেও চলে। এটা হচ্ছে ফাইবার অপটিক কেবল এবং এটা অত্যন্ত দ্রুত গতির। এটা সাধারণত 1 জিবিপিএস স্পিডে যেতে পারে এবং তারও চাইতেও বেশি। ধারণা করা হয় এটা 40 জিবি পর্যন্ত এটা ডেটা ট্রান্সমিট করতে পারে। এই হচ্ছে ফাইবার অপটিক কেবল। এটা গ্লাস এবং প্লাস্টিকের দ্বারা তৈরি একটি মাল্টি কম্পোনেন্ট গ্লাস। এটা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করে। সাধারণ অর্থে আভ্যন্তরীণ প্রতিফলন বলতে আমরা এখানে যে আলোটা প্রবেশ করা হবে সেটা তার ভিতরে অবস্থান করা, রিফ্লেক্সের মাধ্যমে চলতে থাকা, এটাকে আমরা আভ্যন্তরীণ প্রতিফলন বলি। এভাবে করে এই ফাইবার অপটিক দিয়ে যায়। এটা সাধারণভাবে আমরা বলি 20 কিলোমিটার পর্যন্ত কোনো ধরনের ডেটা সমস্যা ছাড়া, লস ছাড়া, স্লো ছাড়া চলে যেতে পারে। আমরা এই যে বর্তমানে সাবমেরিন কেবলের কথা শুনছি, আন্তঃমহাদেশীয় সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া আন্তঃমহাদেশীয় কেবল ব্যবস্থা, এটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। আশা করি আমরা ফাইবার অপটিক কেবল বিষয়টা বুঝতে পেরেছি। এই ফাইবার অপটিক কেবল 3 ধরনের থাকে। একটা হচ্ছে স্ট্র্যাপ ইন্ডেক্স ফাইবার, আর একটা গ্রেডেড ইন্ডেক্স, আর একটা মনোমোড বা সিঙ্গেল মোড। আমি এখানে যে ফাইবারের বড় অংশ দেখতে পাচ্ছি, আসলে এখানে একটা না, এখানে অনেকগুলো ফাইবার আছে। আমরা যদি এটা খুব হার্ড এবং এটাকে ভাঙি, এখানে অনেকগুলো ফাইবার পাবো। এই প্রত্যেকটা ফাইবারটাই আলাদা আলাদাভাবে কাজ করে, ডাটা ট্রান্সমিট করে। এতক্ষণ আমরা যে কেবলটি দেখলাম সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবলের সিঙ্গেল মোড ফাইবার। এবার আমরা আরেকটা ফাইবার দেখাচ্ছি। সেটা এই দেখো কত পাতলা, চিকন। এগুলো আলাদা আলাদাভাবে আছে এবং এটা আরও চিকন হতে পারে। এটা চুলের মতো চিকন দেখা যাচ্ছে, চুলের মতো চিকন সরু অনেকগুলো আমি এখানে দেখাচ্ছি। এগুলো একসাথে এক গোছা হয়ে এই জ্যাকেটের মাধ্যমে, এটা অর্থাৎ আউটার কভারের মাধ্যমে এটা প্রবেশ করানো থাকে এবং সেটার ভিতর দিয়ে এগুলো থাকে আউটার কভারের ভিতর দিয়ে। তা এটা 8 মাইক্রন থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত এটার ব্যাস হতে পারে। এই হচ্ছে ফাইবার অপটিক কেবল।
এই ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলো প্রবাহিত হয় এবং আলোটাই ডেটা হিসেবে বিবেচিত, অর্থাৎ ডেটাকে প্রথমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আগে কনভার্টার দ্বারা আলোতে রূপান্তর করা হয়, তারপর আলোর মাধ্যমে দূরবর্তী অঞ্চলে পাঠানো হয়। আমরা এই কেবলটি সাধারণত ব্যবহার করি দূরবর্তী যোগাযোগের জন্য, নিকটবর্তীর জন্য এটা প্রয়োজন নাই। আমরা দূরবর্তী অর্থাৎ দ্রুততার সাথে আলোর গতিতে ডেটা পাঠানোর জন্য এই ফাইবার অপটিক কেবলটি ব্যবহার করে থাকি। তো বর্তমান সময়ে টেলিকমিউনিকেশন এবং এই টিভি চ্যানেলগুলোতেও ব্যাপকভাবে এই ফাইবার অপটিক কেবল ব্যবহৃত হচ্ছে। এটা একটা জনপ্রিয় কেবল মিডিয়া, যেখানে কোনো ইলেকট্রিক ওয়েভ নেই। এটা পরিবেশ বান্ধব, যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স নাই, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নাই, সুতরাং এটা পরিবেশ বান্ধব একটি কেবল মিডিয়া। ফাইবার অপটিক কেবল আমরা এখানে দেখতে পাচ্ছি, এই হলো ফাইবার অপটিক। এই অংশগুলো কাঁচের তৈরি, অর্থাৎ এগুলো কোর, ক্ল্যাডিং, এটা হচ্ছে জ্যাকেট। কোর ক্ল্যাডিং একসাথে আছে, এটা জ্যাকেট। আবার অনেকগুলো এরকম নিয়ে এটা আবার একটি জ্যাকেট। এটা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ফাইবার অপটিক কেবল। আমরা এখানে তিনটি স্তর দেখতে পাচ্ছি, কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট। কোর গ্লাস দ্বারা তৈরি, ক্ল্যাডিংও একই গ্লাস এবং প্লাস্টিক দুটি আছে, মাল্টি কম্পোনেন্ট গ্লাস, আর জ্যাকেটটা পুরোপুরি প্লাস্টিকের। আমরা এটা যেটা দেখলাম সেটা এখানে এইভাবে দেখানো হলো, অর্থাৎ এটা একটা ফাইবার অপটিক কেবল, এটি একটি মোট, এখানে তিনটি দেখতে পাচ্ছি এইভাবে করে গোছানো অবস্থায়। আর আলোটা কিভাবে যায় দেখা যাচ্ছে, যেমন লিড লাইট আমি এখান থেকে দিলে এটা এভাবে, এটাকে বলে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। এই পদ্ধতিতে আলোটা যায়। এবং এটি তিন প্রকার ফাইবার অপটিক কেবল আমরা তিন ধরনের দেখি। একটা হচ্ছে মাল্টিমোড ফাইবার, আরেকটা হচ্ছে মাল্টিমোড, এটা স্টেপ ইনডেক্স, এটা গ্রেডিয়েন্ট ইনডেক্স, এবং এটি সিঙ্গেল মোড ফাইবার। অর্থাৎ তিন ধরনের আমরা ফাইবার অপটিক কেবল দেখি। আর এটি ডেটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে 2 Gbps এবং এটি 20 কিলোমিটার পর্যন্ত অনায়াসে ডেটা ট্রান্সমিট করতে পারে। ধারণা করা হয় এটা 40 কিলোমিটার পর্যন্ত ডেটা ট্রান্সমিট করতে পারে এবং 40 Gbps পর্যন্ত সে স্পিডে যেতে পারে। এই হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল সবচেয়ে দ্রুত গতির ব্যবস্থা। এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হয় 2000 সালে এবং বিপুল পরিমাণ উপাত্ত পরিবহনে সমুদ্রের তলদেশ দিয়ে আন্তঃমহাদেশীয় ফাইবার অপটিক কেবল বাংলাদেশে 2006 সালের মে মাসে স্থাপিত হয়। এখানে আমরা লেজার এবং ল্যাড রোশনি পদ্ধতিতে ফাইবার অপটিক কেবল আলো ব্যবহার করে থাকি। যেহেতু এটিতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পরিবর্তে আলো ব্যবহৃত হয়, তাই এটি পরিবেশ বান্ধব এবং ডেটা লসের সম্ভাবনা নাই বললেই চলে, কারণ এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্সের কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম, ফাইবার অপটিক কেবল আলোর গতিতে চলে বলে এটি খুব দ্রুত গতির, এটিতে শক্তির অপচয় হয় না এবং রাসায়নিক নিষ্ক্রিয়তা, এটা একটা সুবিধার দিক। আর অসুবিধার দিক হচ্ছে এই কেবলটি ব্যয়বহুল এবং এটিকে অন্যান্য কেবলের মতো ইচ্ছা মতো বাঁকানো যায় না। ইচ্ছা মতো বাঁকালে এটিতে ডেটা ট্রান্সমিটে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এটির স্থাপন এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পন্ন জনবল প্রয়োজন। এটি হচ্ছে অসুবিধার দিক, তবে সুবিধার দিকই সবচেয়ে বেশি। সবচেয়ে বড় সুবিধার দিক হচ্ছে এটিতে অনেক ডেটা দ্রুততার সাথে দূরবর্তী অঞ্চলে পাঠানো সম্ভব হয়। তাহলে আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখছি এখন ফাইবার অপটিক কেবল তৈরির উপাদান। কি কি উপাদান দিয়ে ফাইবার অপটিক তৈরি? একটা হচ্ছে সোডা বোরোসিলিকেট, 2 সোডা লাইম সিলিকেট, 3 নাম্বার সোডা অ্যালুমিনা সিলিকেট। এই তিনটি উপাদানের পরিমাণ মতো মিশ্রণ দ্বারা এটি তৈরি করা হয়। আমরা একটু আগে বলেছিলাম ফাইবার অপটিক কেবল তিন প্রকার। একটি হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার, এটা হচ্ছে স্টেপ ইনডেক্স ফাইবার, এটা গ্রেডিয়েন্ট ইনডেক্স, আর এটা হচ্ছে মনোমোড বা সিঙ্গেল মোড ফাইবার। এখানে তার বর্ণনা দেওয়া হলো। ফাইবার অপটিক কেবল তিন ভাগে ভাগ করা হয়েছে, স্টেপ ইনডেক্স,
গ্রেডেড ইন্ডেক্স সিঙ্গেল মোড। তাহলে আমরা ফাইবার অপটিকে বুঝলাম। এবার আমরা ফাইবার অপটিক কমিউনিকেশন মিডিয়া নিয়ে আলোচনা করব। আমরা জানি ফাইবার অপটিক আলো প্রবাহিত করে, কিন্তু কোনো ডিজিটাল সার্কিট, ডিজিটাল ডিভাইস আলোকে গ্রহণ করে না। এই ক্ষেত্রে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়, যা আমরা এখন আলোচনা করছি। এখানে দেখা যাচ্ছে একটি কম্পিউটার এবং আরেকটি কম্পিউটার। এটা হচ্ছে প্রেরক কম্পিউটার, এটা হচ্ছে প্রাপক কম্পিউটার। প্রেরক কম্পিউটার প্রথমে টুইস্টেড পেয়ার বা কোএক্সিয়াল কেবল দিয়ে ইলেকট্রিক পালস মডুলেশনে পাঠালো। অর্থাৎ এটাকে আমরা বলি সেন্ডিং মেশিন বা কনভার্টার। কনভার্টার এটাকে কনভার্ট করবে, মডুলেশন করবে, অর্থাৎ ডিজিটাল পালসকে বা ইলেকট্রিক পালসকে লাইট বিমে পরিণত করবে। এই দেখা যাচ্ছে ইলেকট্রিক পালস এটিকে এই যন্ত্রটি লাইট বিমে পরিণত করলো। তারপর ট্রান্সমিশন মিডিয়া অর্থাৎ ফাইবার অপটিক কেবল দ্বারা সেটা দূরবর্তী অঞ্চলে পাঠানো হলো। তারপর রিসিভিং মেশিন বা কনভার্টার, আর যেটাকে আমরা বলি ফটো ডিটেক্টর। এই ফটো ডিটেক্টর করে কি এই আলোটিকে ডিটেক্ট করে। এখানে আলোকে ফটো হিসেবে বিবেচনা করা হয়। ডিটেক্ট করার পর সে আরেকটি যন্ত্রের মধ্যে সেটি পাঠায় এবং সেটির নাম হচ্ছে প্রসেসিং ইউনিট। এই প্রসেসিং ইউনিটের তিনটি কাজ সম্পাদিত হয়। একটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন, তারপর ফিল্টারেশন, ডিমডুলেশন। অ্যাম্প্লিফিকেশনের কাজ হচ্ছে প্রাপ্ত সিগন্যালকে অ্যাম্প্লিফাই করা, বৃদ্ধিপ্রাপ্ত করা, দুর্বল হয়ে গেলে দুর্বলকে সবল করা। আর ফিল্টারেশন সেটাকে পরিশুদ্ধ করা। আর ডিমডুলেশন মানে হচ্ছে আলোকে আবার ডিজিটাল বা ইলেকট্রিক পালসে পরিণত করা। এই ডিমডুলেশনের মাধ্যমে সেটা ইলেকট্রিক পালসে পরিণত হয়ে যাবে, তারপর কম্পিউটারে যাবে। এই দুই অঞ্চলে এই ধরনের পদ্ধতি অনুসরণের মাধ্যমে ফাইবার অপটিক কেবল দ্বারা ডেটা ট্রান্সমিট করা হয়। আশা করি আমরা ফাইবার অপটিক ট্রান্সমিশন মিডিয়া সম্পর্কে বুঝতে পারলাম। এই হচ্ছে আমাদের কেবল মিডিয়া সম্পর্কে ধারণা। এরপরে আমরা আসব ওয়্যারলেস মিডিয়া। ওয়্যারলেস মিডিয়া। ওয়্যারলেস মানে তারবিহীন, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাবে কিন্তু কোনো তারের ব্যবহার নাই। সেটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে রেডিও ওয়েভ, দুই নাম্বার মাইক্রোওয়েভ, লাস্ট ওয়ান ইনফ্রারেড। তো রেডিও ওয়েভ, যেটার ফ্রিকোয়েন্সি 3 KHz কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হয়, সেটা হচ্ছে রেডিও ওয়েভ। আর 300 MHz থেকে যেটা 300 গিগাহার্টজ পর্যন্ত হবে সেটাকে আমরা বলি। আবার যেটি 300 গিগাহার্টজ থেকে একেবারে 470 টেরাহার্টজ পর্যন্ত হয়, সেটা হচ্ছে ইনফ্রারেড। কিন্তু আমরা বেশিরভাগই ব্যবহার করি রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ কি? রেডিও ওয়েভ হচ্ছে এক প্রকার ওয়্যারলেস প্রযুক্তি, যার মাধ্যমে একটা টাওয়ার থাকবে। এই টাওয়ার থেকে ইলেকট্রোম্যাগনেটিক স্প্রেড স্পেকট্রাম পদ্ধতিতে চতুর্দিকে এটা ছড়িয়ে পড়ে এবং এটা যে কোনো বাধা অতিক্রম করে যেতে পারে। এটি চলার পথে যদি পাহাড় বা বাড়ি বা কোনো দালান বা কোনো সলিড এমন উপাদান যেটা দিয়ে অন্যান্য ওয়েভ যেতে পারে না, সেটা দিয়ে অনায়াসে রেডিও ওয়েভ যেতে পারে। তাই আমরা আমাদের নিকটবর্তী সকল যোগাযোগেও রেডিও ব্যাপকভাবে ব্যবহার করি। যেমন আমরা ওয়্যারলেস কিবোর্ড, মাউস ব্যবহার করি, এগুলো সবগুলো রেডিও ওয়েভ। তারপর ওয়াইফাই ব্যবহার করি রাউটার দিয়ে, এগুলো সবই রেডিও ওয়েভ। আবার এছাড়াও আমরা এই ওয়্যারলেস প্রক্রিয়ায় বিভিন্ন খেলনা চালাই, খেলনার গাড়ি, ড্রোন, এগুলো সবগুলোই হচ্ছে রেডিও ওয়েভ। আচ্ছা, তাহলে রেডিও ওয়েভ জিনিসটা কি? যে ওয়েভ 303 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ রেঞ্জের ইলেকট্রোম্যাগনেটিক স্প্রেড স্পেকট্রাম পদ্ধতিতে
পরিচালিত সেটাকে আমরা বলি রেডিও ওয়েভ। তাহলে আমরা ব্যাপকভাবে রেডিও ব্যবহার করি, আমরা মোবাইলেও ব্যবহার করি রেডিও ওয়েভ, কারণ আমার মোবাইলের তথ্যটা দেওয়াল ভেদ করে যেতে হয়। আমি যে কোনো কক্ষের মধ্যে থাকি, সেই ক্ষেত্রে আমার জন্য উপযোগী হচ্ছে রেডিও ওয়েভ, এবং আমরা রেডিও ওয়েভেই ব্যবহার করে থাকি। ওয়্যারলেস মিডিয়ার মধ্যে রেডিও ওয়েভ একটি গুরুত্বপূর্ণ ওয়েভ। আমরা আমাদের চতুর্পাশে আমাদের নিকটবর্তী, অর্থাৎ আমরা মানুষের নিকটবর্তী যতগুলো ওয়েভ আছে, আমরা এক কথায় বলতে পারি এগুলো সবই রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সির রেঞ্জ হচ্ছে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ। আমরা এখানে দেখতে পাচ্ছি রেডিও ওয়েভে একটা টাওয়ার বসানো হয়, এই টাওয়ার থেকে ফ্রিকোয়েন্সি যাচ্ছে এবং এই পাহাড় ভেদ করে এই বাড়িতে পর্যন্ত সেটার রেডিও ওয়েভ প্রবাহিত হচ্ছে। এটি কোনো বাধা, এর জন্য সমস্যা নয়, যে কোনো বাধা উপেক্ষা করে সে যেতে পারে। এখানে আমরা বেশ কিছু ডিভাইসের চিত্র দেখতে পাচ্ছি। প্রথমে মাইক্রোওয়েভ, তবে মাইক্রোওয়েভ এখানে দেওয়ার পিছনে কারণ হচ্ছে মাইক্রোওয়েভের প্রথম অবস্থায় রেডিও ওয়েভ ব্যবহৃত হয়, পরবর্তীতে যখন পাঠানো হয় তখন সেটা হয়ে যায় মাইক্রোওয়েভ। আচ্ছা, এই যে এইটা হচ্ছে রাউটার, আর এভাবে স্যাটেলাইটের আভ্যন্তরীণ কার্যক্রম, এইভাবে মোবাইল, ল্যাপটপ, তারপরে এরকম ইউএসবি মাউস, কিবোর্ড, এই ধরনের বেশ কিছু ডিভাইস, ইউএসবি, আবার ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ দ্বারা তৈরি বিভিন্ন ডিভাইসগুলো, এগুলো সবই রেডিও ওয়েভ দ্বারা পরিচালিত। তারপরে আমরা দেখতে পাচ্ছি রেডিও ওয়েভের এই ফ্রিকোয়েন্সি দেওয়া হলো এখানে অ্যান্টিনা, ট্রান্সমিটার এবং রিসিভার। রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বড়। প্রাকৃতিক উপায়ে রেডিও ওয়েভ সৃষ্টি হয় সাধারণত বজ্রপাত বা মহাজাগতিক বস্তু, অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট থেকে। এবার আমরা দেখছি রেডিও ওয়েভের প্রকার। রেডিও ওয়েভ দুই প্রকার, একটা হচ্ছে নিয়ন্ত্রিত রেডিও ওয়েভ আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত রেডিও ওয়েভ। নিয়ন্ত্রিত রেডিও ওয়েভ কাকে বলে? সরকারের অনুমতি ছাড়া যে ওয়েব ব্যবহার করা যায় না তাকে আমরা বলি নিয়ন্ত্রিত, আর যে ওয়েব সরকারের নিয়ন্ত্রণ থাকলেও এটি অনুমতির প্রয়োজন হয় না, এটাকে আমরা বলি অনিয়ন্ত্রিত রেডিও ওয়েভ। এই রেডিও ওয়েভকে আবার আমরা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি। আমরা এখানে এখন রেডিও ওয়েভের তিনটি শ্রেণীতে বিভক্ত করা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কম শক্তির একক ফ্রিকোয়েন্সি, লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, উচ্চ শক্তির একক ফ্রিকোয়েন্সি, হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, আর বিস্তৃত স্পেকট্রাম বা স্প্রেড স্পেকট্রাম। এই তিনটি শ্রেণীতে আমরা রেডিও ওয়েভকে বিভক্ত করতে পারি। এরপর হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ জিনিসটা হচ্ছে যে ওয়েভ মাইক্রো, আমরা একটু আগে যেটা রেডিও ওয়েভ আলোচনা করেছি, এটার ওয়েভটা তরঙ্গ দৈর্ঘ্য বড়, কিন্তু মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষীণ বা ছোট। মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষীণ বা ছোট বলেই এটির নাম হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রো মানে ক্ষীণ বা ছোট, এবং এটি কোনো বাধা উপেক্ষা করতে পারে না, কিন্তু এটা বাধা থেকেও যেতে পারে রেডিও ওয়েভ। কিন্তু মাইক্রোওয়েভ কোনো বাধা হলেই সে আর যেতে পারে না, কিন্তু স্পিড, এটার স্পিড কত? 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। এই মাইক্রোওয়েভকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে টেরেস্ট্রিয়াল, আরেকটি হচ্ছে স্যাটেলাইট। টেরেস্ট্রিয়াল হচ্ছে যেটা ভূভাগে টাওয়ার বসিয়ে সংযোগ রক্ষা করা। এই টাওয়ার যেখানে ট্রান্সসিভার রিসিভার থাকবে, এবং এটার স্বাভাবিক দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার, এবং এখানে কোনো বাধা থাকতে পারবে না এবং এত স্পিডে যায়। আর যদি আমার যোগাযোগটি ভাসমান ইলেকট্রনিক বস্তু স্যাটেলাইটের মাধ্যমে হয়, এখানে আমরা এইভাবে করে ভিস্যাট স্থাপন করি, এভাবে যাবে, এটা এখান থেকে যাবে, এটা ভূভাগ। এটা 22,000 থেকে 36,000 কিলোমিটার উপরে অবস্থিত কিছু ভাসমান ইলেকট্রনিক বস্তু স্যাটেলাইট, সেখানে যোগাযোগের মাধ্যমে এই মাইক্রোওয়েভটা ডেটা ট্রান্সমিট করে থাকে। এই ক্ষেত্রে ভূভাগে স্থাপিত যন্ত্রগুলোকে আমরা বলি ভিস্যাট,
ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, এবং এটা এখানে পাঠানোর পর আবার এদিকে চলে আসে। এটি হচ্ছে স্যাটেলাইট, এটি হচ্ছে টেরেস্ট্রিয়াল সিস্টেম। এইভাবে করে আমরা দূরবর্তী ট্রান্সমিশনে মূলত মাইক্রোওয়েভ ব্যবহার করে থাকি, দূরবর্তী যোগাযোগে। আমরা এখানে একটি স্যাটেলাইট দেখতে পাচ্ছি যেটা পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে জিও সিনক্রোনাসে অবস্থিত। আর এখানে বেশ কিছু টাওয়ার দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলি টেরেস্ট্রিয়াল টাওয়ার, আর এটা হলো মাইক্রোওয়েভ। ভূভাগে যদি আমরা টাওয়ার স্থাপনের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করি, সেটাই হলো টেরেস্ট্রিয়াল, যা 100 কিলোমিটার পর পর স্থাপন করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোওয়েভ দুই প্রকার, টেরেস্ট্রিয়াল এবং স্যাটেলাইট। আচ্ছা, তাহলে এটার স্পিড কত? 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টেরেস্ট্রিয়াল সিস্টেম। আর যদি স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করি তাহলে আমরা ভূভাগে ভিসেট স্থাপন করি। এই ভিসেটের পূর্ণরূপ হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। সেটি থেকে আমরা স্যাটেলাইটে তথ্য পাঠাই এবং স্যাটেলাইট থেকে আরেকটি ভিসেটে ডেটাটি ট্রান্সমিট হয়। এইভাবে করে আমরা ওয়্যারলেস প্রক্রিয়ায় এই শক্তিশালী মাইক্রোওয়েভ পাঠাতে পারি। মাইক্রোওয়েভের অসুবিধার দিক হচ্ছে এটি কোনো বাধা উপেক্ষা করতে পারে না, তাই খোলা, উন্মুক্ত এবং উচ্চ স্থানে এগুলো স্থাপন করতে হয়। যেমন স্যাটেলাইট একেবারে পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে স্থাপন করা। আবার এই টাওয়ারগুলো সুউচ্চ, অনেক উঁচুতে স্থাপন করা, অনেক উঁচু করে এটি তৈরি করা হয় এবং এটার আশেপাশে এটির সমান্তরালে, উচ্চতার সমান্তরালে কোনো বিল্ডিং বা পাহাড় বা কোনো বাধা থাকতে পারে না। এক্ষেত্রে ভিসেট থেকে যখন স্যাটেলাইটে কোনো ডেটা পাঠানো হয়, সেটা 600 কোটি মাইক্রোওয়েভ হিসেবে যায় এবং এই স্যাটেলাইটে এটা যখন উপরের দিকে যেতে থাকে, যত উপরে যায় তত এই সিগন্যাল ক্ষীণ হয়ে পড়ে। সর্বশেষ সেখানে যাওয়ার পর এটা একেবারে দুর্বল হয়ে যায়, সিগন্যাল একেবারে দুর্বল হয়ে যায়। তখন এই স্যাটেলাইটগুলোতে কিছু ট্রান্সপন্ডার থাকে। এই ট্রান্সপন্ডার আর এই ক্ষীণ সিগন্যালটাকে আবার সবল করে 400 কোটি মাইক্রোওয়েভে রূপান্তর করে, সেটি আবার ভূভাগে আমার রিসিভার আর ভিসেটের মধ্যে পাঠিয়ে দেয়। এভাবে করে দূরবর্তী যোগাযোগে এই মাইক্রোওয়েভটি ব্যবহৃত হয়। যে কোনো দুর্গম অঞ্চলে যোগাযোগে স্যাটেলাইট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্যাটেলাইট দ্বারা টেলিকমিউনিকেশন, তারপর টিভি চ্যানেল এবং আবহাওয়া বার্তা হিসেবে বেশ ব্যবহৃত হয়। এই স্যাটেলাইটকে আমরা দুই ধরনের পাই, একটি হলো অরবিটাল সিস্টেম আর একটা হচ্ছে পোলারাইজ। আমাদের দেশ থেকে একটি স্যাটেলাইট পাঠানো হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট। এটি 11 মে 2018 সালে পৃথিবীর 57তম দেশ হিসেবে মহাকাশে পাঠানো হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইটে মোট 40টি ট্রান্সপন্ডার আছে, যেটা প্রত্যেকটা ট্রান্সপন্ডার অনেকগুলো সিগন্যালকে, ক্ষীণ সিগন্যালকে উচ্চ সিগন্যালে পরিণত করে পাঠাতে পারে এবং এই ফ্রিকোয়েন্সিগুলো ভাড়া দিয়েও সরকার অনেক টাকা অর্থ উপার্জন করতে পারে। এটি ভূস্তর থেকে 37,000 কিলোমিটার উপরে স্থাপন করা হয়। এটি টেলিমেডিসিন, ই-লার্নিং, ই-গবেষণা, ভিডিও কনফারেন্স, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পৃথিবীর প্রথম স্যাটেলাইট 1957 সালে রাশিয়া থেকে পাঠানো হয়, নাম স্পুটনিক 1। আর বাংলাদেশের প্রথম স্যাটেলাইট হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। আর ইনফ্রারেড হচ্ছে অতি নিকটে 10 মিটার, এটা ক্ষেত্র বিশেষে 100 মিটার পর্যন্ত হয়। তো সাধারণত 10 মিটার মধ্যে তথ্য আদান প্রদানে এটা আমরা ব্যবহার করি। এটা সাধারণত আমরা রিমোট কন্ট্রোলে ব্যবহার করে থাকি। রিমোটের মধ্যে সামনে একটা লিড লাইট থাকে, ওটা এলইডি টাইপেরও হতে পারে বা আইএলডি হতে পারে। তা এই দুই প্রযুক্তিতে ইনফ্রারেড থাকে। এটা যদিও বা খুব উচ্চ গতির, কিন্তু যায় খুব নিকটে, তাই এটি এত ইফেক্টিভ নয়। এটি যদি আমরা কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করতে চাই, তখন কম্পিউটারে আলাদা একটা পোর্ট লাগাতে হয়, যন্ত্র লাগাতে হয়, সেটাকে আমরা বলি আইআরডিএ অ্যাডাপ্টার।
ইনফ্রারেড স্পিড হচ্ছে ডাটা ট্রান্সমিশন রেঞ্জ হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 470 গিগাহার্টজ। ইনফ্রারেড দুই ধরনের, একটা এলইডি আর একটা হচ্ছে আইএলডি। আমরা এখানে ইনফ্রারেড দেখতে পাচ্ছি রিমোটের মাধ্যমে একটা টেলিভিশন চালানো হচ্ছে এবং এই যে লাল লাল রশ্মিটা যাচ্ছে সেটাই হচ্ছে ইনফ্রারেড। আর যদি আমরা এই ইনফ্রারেডটাকে আমরা ইনফ্রারেড সিস্টেমটা যদি আমি কম্পিউটারে ব্যবহার করতে চাই, তাহলে ইনফ্রারেডটিকে গ্রহণ করার জন্য একটা আইআরডি অ্যাডাপ্টার ব্যবহার করতে হয়, তাহলে আমরা ইনফ্রারেডটা ব্যবহার করতে পারি। এটি ডেটা ট্রান্সমিশন স্পিড অনেক হাই, 300 গিগাহার্টজ থেকে 470 টেরাহার্টজ, কিন্তু সেটি কম দূরত্বের মধ্যে ডেটা ট্রান্সমিট করতে পারে বলে এটি আমরা ব্যাপকভাবে ব্যবহার করি না। তাহলে আমরা এইটুকু বুঝতে পেরেছি ইনফ্রারেড পর্যন্ত। তাহলে আমরা আলোচনা করলাম ডেটা কমিউনিকেশন মিডিয়া নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার এই চ্যানেলটি যদি তোমাদের উপযোগী মনে হয়, এখানে যদি সব কিছু বুঝতে পারো, তাহলে আমার এই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর আরও যদি এখানে বিশ্লেষণমূলক বিষয় থাকে, তোমাদের জানার যদি আরও কিছু সীমাবদ্ধতা থাকে, বুঝতে না পারো, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, বা ফোনে যোগাযোগ করতে পারো, বা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।